তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। দেখো, চিকিৎসকের সঙ্গে রোগীর সম্পর্ক একটাই, সে রোগী আর চিকিৎসক। সারাদিন ভালো করে খাওয়া হয়নি তো তাই। শোন, তোর আম্মা এখন কেমন আছে রে? এখন আমাকে ছাড়ো, আমাকে আমার কাজ করতে দাও। তোর আবার কি কাজ বললো? আগে খাও তারপরে কোলে নিও। বড় আম্মা বলেছে এক্ষুনি খেয়ে নিতে, আর বলেছে তুমি তো খাবার খেতে খেতে ভুলে গিয়ে কাজ করা শুরু করবে, তাই খাবার শেষ হওয়া অবধি আমাকে পাহারা দিতে, বুঝলে? শুনলি রে মন? হ্যাঁ, পাকা বুড়ির কথা শোন। আমি খাবো, ও পাহারা দিবে। ও তো আমার বেটি না রে, হ্যাঁ, ও আমার মা। মা ঠিকই কথা, আপনার আম্মাই বটে। তাহলে দেখেন না সবসময় কেমন আপনার এই চোখে চোখে রাখে। আরে বললি না তোর আম্মা কেমন আছে? আম্মা তো একবার উঠেছিল, কিন্তু চোখে খুব ঘুম ছিল, তাই কিছু খাইনি। বড় আম্মা বলেছে ছাতু শরবত বানিয়ে মাকে খাওয়াবে। আচ্ছা 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 আচ্ছা। শোন, তুই নাকি কি গান শিখেছিস সেদিন বললি, একটু শোনা তো মা। ও, সে তো রবি ঠাকুরের গান, কিন্তু পুরোটা মুখস্থ হয়নি যে। যতটুকু জানিস ততটুকু গা। আচ্ছা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কে রে আমায় নিয়ে যায় রে, ওরে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন ধুলায় রে, আমার মন ভুলায় রে। আমার মন ভুলায় রে। অন্তরা, চাচি খেয়েছে নাকি এখনো ঘুমিয়ে আছে? আপা, চাচি একটু আগে মিষ্টির শরবত খেয়ে এখন অনেকটা ভালো আছে। আম্মা ছাতু মেখে রেখেছে, শোয়ার আগে ছাতু খেয়ে শোবে। হ্যাঁ, রাতে হালকা কিছু দেওয়াই ভালো। আর শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে ওর। এ কদিন ওকে একটু ফলের রস, ঘোল, সবজি সেদ্ধ এগুলো খাওয়াবি। না খাইতে চাইলেও জোর করে খাওয়াবি। ওরা করে ওষুধ দিয়েছি। আর গুলো পাক একদম বারণ। সে কি আর আমরা জানি না আব্বা? আর চাচি কি আজ এমনটা প্রথম হলো? দেখবে কাল যখন সুস্থ হয়ে যাবে তখন আবার বাচ্চাদের মতো বায়না শুরু করবে। ওষুধ খাবে না, সবজি খাবে না, সবজি আর ফলের রস দেখলেই তো নাক ছিটকাবে।
তুমি ভেবো না, আমরা এতগুলো লোক আছি, সব সামনে। নিলেই ভালো। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও কি এমন ঘটনা ঘটল যাতে হীরা মনে আঘাত পেল? এটা এমন একটা অসুখ, মনের গভীরে যার যোগাযোগ। আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমি আমার ভাইকে হারিয়েছি। আমার চেয়ে বয়সে অনেক ছোট। এই বাড়ির লোকজনদের আচরণে যেন এমন কিছু না ঘটে আমার তোতন এবং রোশনিকে অনাথ হতে হয়। আমার সন্তান আমার, আর ওদের মায়ের দায়িত্ব আমার। এই কথা যেন কেউ ভুলে না যায়। আম্মা, আম্মা আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে আম্মা? আম্মা এভাবে কেঁদো না আম্মা, ভাইয়ার একটা কষ্ট পাবে। আম্মা বাড়ি চলো আম্মা, আম্মা বাড়ি চলেন। আম্মা আপনি কাঁদবেন না। আম্মা তুমি এভাবে কাঁদলে শরীর খারাপ করবে। বোঝো ঠেলা, শুরু হয়ে গেল নতুন নাটক। কতক্ষণ চলবে কে জানে। আজ অবশ্য একটু বেশি হয়ে গেল। খানিকটা কালকে জন্য তোলা থাকলে ভালোই হতো। ধুত্তেরি, সে সকাল থেকেই চলছে। আম্মা ঘরে চলো, আম্মা বাড়ি চলেন। পেয়ারাজান ঘরে চলো। ঘরে চলো। তুমি না কবিরাজ, নিজের সন্তানকে বাঁচাতে পারলে না? আমার মিজানকে ফিরিয়ে আনতে পারবে? আবার ওকে জিন্দা করতে পারবে? বলো, পারবে? মিজান কি আমার সন্তান নয়? আমার দুঃখ হয় না ওর জন্য? তুমি যদি এরকম অবুঝের মতো করো তাহলে কিভাবে হবে? তুমি না সবার বড়, তোমার তো অনেক দায়িত্ব। এমন পাগলামো করলে চলে? কেন? পাগলামি করার অধিকার কি শুধু একজনেরই আছে? শোক দুঃখ সবে কি শুধু একজনের জন্য তোলা? আমার কিচ্ছু করতে নেই। স্বামী হারানোর শোকটা শোক, আর সন্তান হারানোর শোকটা কি শোক নয়? নাকি দু কলম লেখাপড়া জানে বলে, গান ছড়া বাঁধতে জানে বলে তাদের শোক দুঃখ বেশি হয়? আসলে কি জানো তো, মুখ্যদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি একা কেন সংসারের হাড়ি ঠেলে মরবো? এটা তোরও সংসার। এই কথাটার সঙ্গে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোর চাচা শেষ পর্যন্ত এই কথাটা গায়ে জড়িয়েছিলেন। জানিস, আমার বিয়ের পর এই কথাটা আমি বানিয়েছিলাম। শান্ত হও, এরকম করলে শরীর খারাপ করবে। আসলে আমি খারাপ। আমি তোমাকে এক ফোঁটা সুখ দিতে পারি। সুখ তো আমি চাইনি, আমি শুধু চেয়েছিলাম আমার মানুষটা যেন আমায় বিশ্বাস করে।
অনেক কষ্টই বুকে চেপে রেখেছি। যখন এই কষ্টের ভার বইতে পারি না, তখন আমার মিজানের কাছে চলে আসি। এখানেই আমার শান্তি। আমার মিজান জানে ওর আম্মা এখনো ঈদে ওর জন্য নতুন জামা কেনে। এতগুলো বছর হয়ে গেল, কেন বলতে পারি না বলো তো? মিজান বেটা, আমি খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসবো বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো। মরণের কথা বলতে হয় না পেরা যায়, আল্লাহর কি ইচ্ছা কে জানে। হয়তো এমন হলো যে আমি তোমার আগে মিজানের কাছে চলে গেলাম। ঘরে চলো। এই তো চাচি, দেখে মনে হচ্ছে এখন শরীরটা ভাই। চাচি, এটা তুমি বুনেছো? আমায় একটু শিখিয়ে দেবে? এই কাঁথাটার সঙ্গে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোর চাচা শেষ পর্যন্ত এই কাঁথাটা গায়ে জড়িয়েছিলেন। জানিস, আমার বিয়ের পর এই কাঁথাটা আমি বানিয়েছিলাম। তখন তো কাঁচা হাতের কাজ, কিন্তু তাতেও তোর চাচার সে কি আনন্দ। এই কাঁথাটাকে গায়ে জড়িয়ে সারাটা গ্রাম সেদিন সে ঘুরে বেরিয়েছিল। আমি লজ্জায় মরে যাই। বিশ্বাস করো, আমি এমন কোনো কিছু করতে চাইনি, কিন্তু কেন যে হঠাৎ করে মাথাটা আমার গরম হয়ে গেল, নিজেকে ঠিক রাখতে পারিনি। কি করব বলো, সারাদিন হেসেলে কাজ করতে। ঘরে আমার অন্তঃসত্ত্বা মেয়ে বসে আছে, মেজো ছেলে তার বউকে পছন্দ করে না।
স্বামীর নাম তো মুখে আনা যায় না, তাই সেলাই করে দিয়েছিলাম এখানে। রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? হ্যাঁ, আমাকে বল বল। আমার স্বামী আমাকে পছন্দ করেন না, তিনি আমায় ঘেন্না করেন। কি পাগলের মতো কথা বলছিস তুই? কি যাতা বলছিস? যাতা নয় চাচি, যেদিন আমি এ বাড়িতে প্রথম এলাম সেদিন উনি আমায় এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন, আর আর সেখানে ফিরেও একটা চিঠি পর্যন্ত লেখেননি। ও এই কথা? ও কেন তোর উপর রাগ করতে যাবে বলতো? শোন, আসলে ও চেয়েছিল কি লেখাপড়াটা শেষ করে তারপর বিয়ে করবে, কিন্তু ওর আব্বা তোর মতন এত ভালো একটা মেয়েকে পেয়ে গেল তো, তাই আর দেরি করতে চাইলেন না। তাই ওর আব্বার উপরে খুব রেগে আছে, তাকে তো আর কোনো কিছু বলার সাহস নেই, সেই জন্য তোর উপরে হম্বিতম্বি করেছে। আচ্ছা, এবার আসুক, খুব করে বকে দেব, দেখবি সব ঠিক হয়ে যাবে। বোকা মেয়ে, এই নিয়ে এভাবে কাঁদতে আছে।
তুমি এখানে বসে আছো কেন? চলো ঘরে চলো। কি হলো, কিছু বলছো না যে? ঘরে এসো। তুমি যাও, একটু পরে আসছে, আমার ঘুম আসছে না। তুমি আমার উপর রাগ করেছো না? বিশ্বাস করো, আমি এমন কোনো কিছু করতে চাইনি, কিন্তু কেন যে হঠাৎ করে মাথাটা আমার গরম হয়ে গেল, নিজেকে ঠিক রাখতে পারিনি। কি করব বলো, সারাদিন হেসেলে কাজ করি। ঘরে আমার অন্তঃসত্ত্বা মেয়ে বসে আছে, মেজো ছেলে তার বউকে পছন্দ করে না, বড় বউ একটা ফুটো পর্যন্ত নেড়ে দেখে না। এর মধ্যে হীরামনের এরকম পাগলামি আমি মেনে নিতে পারিনি। হীরামনকে কি আমি ভালোবাসি না? ও সন্তানদেরকে আমি আমার নিজের সন্তানের মতন করে দেখি না? ওই তো একটা মানুষ যার সাথে আমি আমার সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছু ভাগ করে নিতে পারি। আমি আমার মিজানকে বাঁচাতে পারলাম, যে কবিরাজ তার নিজের সন্তানকে বাঁচাতে পারে না, সে আমার কিসের কবিরাজ? আমার ভাই, যে আমার প্রেরণা, যে আমাকে সবচেয়ে বেশি বুঝতো, সেই ভাই মাত্র কয়েকদিনের কালাজোরে আমাদের ছেড়ে চলে গেল। এই সব কিছু জেনেও তুমি যদি আমাকে ভুল বোঝো, তখন আমি কি করে বাঁচবো বলো? না পেয়ারা, আসলে আমি সারা জীবন তোমার কোনো খেয়াল রাখতে পারি, সংসারের কোনো খেয়ালও আমি করি। নিজে যেটা ভালো মনে করেছি তাই করেছি। গ্রামের মানুষের কথা ভাবতে ভাবতে আমি ভুলেই গেছি যে আমি একজন স্বামী, একজন পিতা। আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে। আসলে আমি একজন ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, ব্যর্থ কবিরাজ। এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, যে কিনা সারা জীবন সৎভাবে জীবনযাপন করেছে, যে কিনা মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। যখন লোকে আমাকে আঙুল উঁচিয়ে দেখিয়ে বলে, ওই দেখো কবিরাজের বউ যাচ্ছে, তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি নিশ্চয়ই আগের জন্মে এমন কোনো পুণ্য করেছি যে তোমার মতো মানুষ আমার স্বামী হয়েছে। তুমি শুধু একজন সৎ আর ভালো মানুষই না, একজন ভালো কবিরাজ। কবিরাজ? কিসের কবিরাজ? আমি আমার মিজানকে বাঁচাতে পারলাম, যে কবিরাজ তার নিজের সন্তানকে বাঁচাতে পারে না, সে আমার কিসের কবিরাজ? আমার ভাই, যে আমার প্রেরণা, যে আমাকে সবচেয়ে বেশি বুঝতো, সেই ভাই মাত্র কয়েকদিনের কালাজোরে আমাদের ছেড়ে চলে গেল। যে কবিরাজ তার নিজের প্রিয়জনদের বাঁচাতে পারে না, সে কিসের কবি? চুপ করো, দোহাই তোমার চুপ করো। স্বামীরা সব সময় চায় তার বউটা লাল টুকটুকে হোক, যাতে 10 জন লোক দেখে বলে অমুকের বউটা খুব সুন্দর। আর তোমার অবস্থা দেখো, তোমার হাত পায়ে কোনো শ্রী নেই, গায়ের রংটাও বেশ শ্যামলা, তাই দিয়ে কি স্বামীর মন পাওয়া যায়? আর আমাদের সুলতান কত সুন্দর, শহরে থাকে। কে বলতে পারে শহরে কোনো সুন্দরীর প্রতি মন আসবে না?
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।